স্বাগত। দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে থাইল্যান্ড আর মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের কিছু মানুষ। এই সংকট এখন এক মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির এবং ওআরবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। স্বাগত আপনাদের। আসিফ মুনির, এখন যে সংকটটা দাঁড়িয়েছে সেটা একটা মানবিক সংকটের রূপ নিয়েছে। আমরা দেখছি যেটা ছিল অবৈধ অভিবাসনের সংকট, সেটা এখন 8,000 লোককে বাঁচানোর একটা সংকটে পরিণত হয়েছে। দেখুন, এই মুহূর্তে আমরা যখন আলাপ করছি বলা হচ্ছে তখন 8,000 লোক সমুদ্রে ভাসছে এবং তারা পরিত্যক্ত অবস্থায় ভাসছে। সংকটটা এরকম পর্যায়ে গেল কেন, আপনি কি মনে করেন? প্রথমে একটু বলে নিই যে 8,000 যেটা বলা হচ্ছে এটা এখন আস্তে আস্তে একটু সংশোধন হওয়ার জায়গায় আসার দরকার। আমরা আমাদের আইওএম এর অন্যান্য অফিসের মাধ্যমে এবং এই রিজিওনাল যোগাযোগের মাধ্যমে যেটা জানতে পারছি যে 6,000-এর মতো মানুষ। 8,000 6,000 আমি কিন্তু খুব তফাৎ দেখছি না, হাজার হাজার মানুষ সমুদ্রে ভাসছে। সেটা অবশ্যই। এটা কেন হলো, কেন হওয়ার জায়গাটা হচ্ছে যে হ্যাঁ, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে যেই মানে যেভাবে যাচ্ছিল কয়েকটা দেশের ক্ষেত্রে সেটা তারা কিছুটা বাধা দিয়েছে, কিন্তু আবার আজকে শুনছি যে বাধার জায়গায় আবার কিছু কিছু এন্ট্রি দেওয়া হচ্ছে। যেমন ইন্দোনেশিয়াতে আজকে প্রায় 700-র মতো মানুষের তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। কাজে হয়তো এটা হতে পারে গত 2-3 দিন ধরে কিছুটা এটা নিয়ে কথা হচ্ছে, আন্তর্জাতিক চাপ আসছে বা তারা নিজেরাও মানবিক জায়গাটা কনসিডার হয়তো করছে। তবে তারপরেও এখনো অনেক, কিন্তু মূল মানুষদের স্রোত আমরা যতটুকু জানতে পারছি যে সেটা মালয়েশিয়া এবং থাইল্যান্ডে। তারা তো এখনো কাউকে ঢুকতে দিচ্ছে না। থাইল্যান্ডের ব্যাপারটা জাতিসংঘের দিক থেকে আমরা দেখছি যে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের কি কোনো চাপ দেওয়ার কোনো ক্যাপাসিটি আছে? জাতিসংঘ চাপ দিতে পারে এই দেশগুলোকে? জাতিসংঘ সদর দপ্তর থেকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি যেটা আপনি জানেন যে জাতিসংঘ চাপ দিক আর আন্তর্জাতিক যাই চাপ থাকুক, প্রত্যেকটা দেশ তার নিজের সার্বভৌমত্বের কথা বলে তার নিজস্ব সিদ্ধান্ত নিজে নেয়। বাংলাদেশও নেয়। কিন্তু আন্তর্জাতিক আইন কানুন বলে তো কতগুলো ব্যাপার থাকে, প্রোটোকল থাকে। আমরা বাংলাদেশেও কতগুলো প্রোটোকলে স্বাক্ষর করেছে। মানবাধিকারের একটা প্রোটোকল আছে, আবার অভিবাসনের একটা প্রোটোকল আছে, আমরা জানি। এইগুলোর বাধ্যবাধকতা থাকে কিনা দেশগুলোর উপর? প্রত্যেকটারই বাধ্যবাধকতা আছে এখানে। মানে ব্যাপারটা জটিল এই কারণে যে যদি আপনি মেরিটাইম মুভমেন্টের জায়গাগুলো দেখেন, এটা ওইখানে ওই এরোনটিক্যাল বিবেচনা করে দেখতে হবে যে কোন সমুদ্র সীমায় পড়েছে। এখন ওই একটু এদিক ওদিক হলেই কিন্তু এক দেশ বলবে এটা তো আমার সমুদ্র সীমায় নাই। এটা আলটিমেটলি একটা পলিটিক্যাল ব্যাপার। আপনি যে জায়গা ধরছেন সেটা ঠিকই, যে আলটিমেটলি কিছুটা আন্তর্জাতিক লয়েরও ব্যাপার। এখন কোন দেশ কোন দেশকে বলবে, তো এখন যেটা উদ্যোগ আমরা শুনতে পাচ্ছি, নেওয়ার চেষ্টা হচ্ছে যে 3-4টা দেশ মিলে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, মালয়েশিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, তাদের মধ্যে একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার। সেটা যত দ্রুত আসা সম্ভব তাহলে হয়তো একটা সলিউশনে যাবে। না হলে প্রত্যেকটা দেশই বলতে পারে আমার সমুদ্র সীমায় নাই, আমার দায়িত্ব নাই। আর থাইল্যান্ডে যেটা বললেন, আমি বলছি এই কারণে যে আমরা মানে এখন এটা মানে একটা ডেভেলপিং একটা সিচুয়েশন, অলমোস্ট প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি আমাদের আইওএম এর অন্যান্য অফিসের মাধ্যমে তথ্যগুলো নেওয়ার। থাইল্যান্ডের ব্যাপার যেটা হচ্ছে যে থাইল্যান্ড সরকারও কিন্তু এখন কিছুটা অনুমতি বা একটু নমনীয় একটা জায়গায় আছে যে তারা কিছুটা তাদের ওখানে আসতে দিবে, ভিড়তে দিবে, এরকম একটা। কিন্তু সেখানে একটা সমঝোতা করার চেষ্টা হচ্ছে যারা আটকে পড়া মানুষ নৌকায় রয়েছে তাদের মধ্যে। এটা মানে আমরা শুনতে পাচ্ছি, কতটা অথেন্টিক জানি না, যে তারা বলছে যে আটকে পড়া মানুষ সমুদ্রে রয়েছে, যে না আমরা তো থাইল্যান্ডের দিকে যাওয়ার আমাদের লক্ষ্য ছিল না, আমাদের মালয়েশিয়ার দিকে। এখানে তাদেরকে বোঝানো, তাদের সাথে কথাবার্তারও একটা ব্যাপার আছে যে না ভাই, আপনার তো জীবন বিপন্ন, আপনি যে কোনো একটা সমুদ্র তীরে ভিড়ে থাকে জীবনটা আপনার বাঁচাতে হবে। তো এইটা এখন দেখতে হবে। মানে অবশ্যই যত সময় যাচ্ছে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি একটু সাইফুল হকের কাছে যাব। সাইফুল হক, এটা একটা আঞ্চলিক সমস্যায় পরিণত হয়ে গেছে, এটা আসিফ মুনির বললেন। আপনি কিভাবে দেখেন জিনিসটা? আমি একটু একটা ব্রেক নিয়ে ফিরে আপনার কাছে যাচ্ছি। নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব হক, আমরা দেখছি এটা ইতিমধ্যেই একটি আঞ্চলিক সমস্যায় পরিণত হয়েছে এবং বাংলাদেশ এককভাবে উদ্যোগ নিয়ে এখন আর এই সমস্যার সমাধান করতে পারবে না। অন্তত 4টি দেশকে একসাথে বসতে হবে। এখন আপনি কি রকম সমাধান দেখতে না, পান? আপনার এই কথাটাই আমরা মনে করছি যে সত্য, এবং আসিফ ভাই যেটা বললেন যে আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে আঞ্চলিক।
এখন দেখতে হবে অরিজিনটা কোথায়, এটা শুরু হলো কিভাবে, এই পাচারের কথাটা যদি শুরু আমরা হলো বলি, যেখান থেকে পাচারের উদ্দেশ্যে মানুষজন কিন্তু রওনা দিচ্ছে, আপনার যেটা হবে উৎসটাই। সেটা হলো এটা পলিটিক্যাল, বিকজ এটা শুরু হয়েছে মায়ানমার থেকে এবং রোহিঙ্গাদের নিয়ে। রোহিঙ্গাদের ওইখানে যে অবস্থা, সেখান থেকে তারা পালিয়ে বিভিন্ন দেশেই যাচ্ছে এবং প্রথম থেকে তারা বাংলাদেশে ঢুকতে চেয়েছিল এবং আছে, বাংলাদেশ তাদেরকে অনেক সুযোগ দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে, তারা আর পারছে না, যার জন্য কয়েকবার তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন এই সব ট্রাফিকারদের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে এবং যখন এই পাচারকারীরা দেখলো যে ওদের থেকে তো বেশি লাভ হচ্ছে না, কারণ ওরা তো একবারেই যাচ্ছে, ওদের এবার কাছ তাদের থেকে হাতে তো টাকা পয়সা নেই তেমন নিয়ে দেওয়ার যাচ্ছে না। সুতরাং তারা এর সাথে চিন্তা করলো যদি বাংলাদেশ থেকে কিছু সংগ্রহ করতে পারে, এদের কাছে টাকাও পাওয়া যাবে এবং সাথে সাথে মুক্তি পাওয়ার একটি বিষয় আনলো, যে এদেরকে হয় সমুদ্রের ভিতরে অথবা থাই জঙ্গলে নিয়ে এদের কাছ থেকে আরো পয়সা কিন্তু মায়ানমারের রোহিঙ্গাদের, ওরা তো শরণার্থী মূলত, জি তাদের যে কম্পালশন, বাংলাদেশের অধিবাসীদের কিন্তু সেই সেই কম্পালশনটা নেই, তাদের নিশ্চয়ই প্রলোভন Compulsion-টা- দেখানো হয়। না, compulsion-টা নেই। দেখেন একদল লোক হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আশ্রয়ের জন্য, আশ্রয়ের কিন্তু জন্য। আরেকদল লোক যাচ্ছে চাকরির সন্ধানে কিংবা ভাগ্যান্বেষণে, দুটো তো সেটাই তো, দুরকম কারণ লোক। হচ্ছে কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন, মানুষ বিদেশ যাওয়া মানেই তার কাছে বিশাল স্বপ্ন, তার মানে একটা প্রলোভন দেখানো হয়, বিশাল বলা হয় স্বপ্ন। যে এবং আপনি যেখানেই যাবেন, যে অঞ্চলেই যাবেন, সেখানেই যদি এই বিশেষ করে যারা একটু দারিদ্র সীমার নিচে বা দারিদ্রতার মধ্যে আছে, তাদের কাছে যদি আপনি যে কোনো কথা বলেন যে বিদেশে তোমাকে নিয়ে যাওয়া হবে, এবং তারা এতটাই মানে আমি বলবো যে অসচেতন, যে তারা তাদের ফাঁদে পা দেয়। আমরা দেখি যে দেশ জুড়ে একটা নেটওয়ার্ক আছে এই এদেরকে সংগ্রহ করে নৌকায় তোলার। আমি একটু আসিফ মুনিরের কাছে আবার আসি। দেখা যাচ্ছে যে এটা আসলে বলা হচ্ছে যে মায়ানমারের শরণার্থী সমস্যা, সেটা আমরা আসলে ওই সমস্যা সমাধান করতে পারিনি কিংবা করিনি, সেটার ফল হচ্ছে এখন এই অভিবাসন সংকট। আপনি কি এটা এইভাবে দেখেন কিনা? আমি একটু অন্যভাবে দেখি। আমি মনে করি যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষ যথেষ্ট চেষ্টা করে এসছে। সমস্যাটা ওই পারে, যেটা সাইফুল ভাই বললেন, কারণ পলিটিক্যালি হচ্ছে যে মায়ানমারে তারা নাগরিকত্ব তাদের দেওয়া হচ্ছে না, হয়নি। আমরা এখানে তাদেরকে বলছি মায়ানমারের নাগরিক, তাদের দেশে তারা সেটা স্বীকার করছে না। এবং আপনি দেখেন যে শুধু বাংলাদেশ না, জাতিসংঘ থেকে অনুরোধ করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে মায়ানমারের উপরে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছে, কিছুই হয়নি। আমরা জানি মায়ানমারের যে ডেমোক্রেটিক লিডার আছে আং সান সুচি, জনাব আসিফ মুনির, আমি প্রসঙ্গটা আরেকটু ছোট করে আনি। বলা হচ্ছে আমরা যদি 1.5 বছর আগে মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের এখানে আশ্রয় দিতাম, তাহলে হয়তো সংকটটা এভাবে এইদিকে মোড় নিত না, যেটা সাইফুল হক বলছিলেন। আসলে আমি জানি যে আশ্রয় দেওয়া হয়েছে, হয়নি তা না। অনেকে হ্যাঁ, ফিরে দেওয়া হয়েছিল, অনেককে দেওয়া হয়েছে, কিন্তু আপনি জানেন কতটুকু জানি না, বাংলাদেশে এখন প্রায় বলা হচ্ছে যে 2 থেকে 5 লাখ রোহিঙ্গা রয়েছে বর্তমানে। রেজিস্টার্ড হিসেবে 33,000, কিন্তু বাকি সব আনরেজিস্টার্ড। এবং আপনি যদি আজকেও খোঁজ নেন, জানবেন যে প্রতিদিন কিছু না কিছু আসে, বিভিন্নভাবে আসে। সেটা হয়তো অনেক সময় ফাঁকি দিয়েও তারা ঢোকে, আউটপাস দিয়ে ঢোকে, ওই 1 দিন 2 দিনের পাসে তারা ঢুকতে পারে। আমাদের বর্ডার জায়গা থেকে কিছু পুশব্যাক করে দেওয়া হয়, কিন্তু তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। ম্যাস যে এসেছিল, গণহারে যেটা এসেছিল 2012-তে, সেইটা ঠেকাতে হয়েছিল কিছুটা। কারণ আপনি যদি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট দেখেন, কক্সবাজার কিন্তু বাংলাদেশের, আপনি যদি পভার্টি ইন্ডিকেটর দেখেন, দারিদ্রতার বিভিন্ন সীমার ক্ষেত্রে অনেক নিচে। ওখানে শিক্ষার হার, ওখানে পুষ্টির হার বাংলাদেশিদের জন্যই অনেক কষ্টকর কক্সবাজার অঞ্চলটি। জনাব আসিফ মুনির, আমি একটি বিরতি নিয়ে আবার ফিরছি। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আসিফ মুনির, আমরা দেখছি যে একটা আমাদের সামনে ইমিডিয়েট সংকট, 6,000 লোক সাগরের পানিতে ভাসছে, তাদের বাঁচানো। কিন্তু একটা দূরবর্তী সংকটও আমাদের আসলে মোকাবেলা করতে হবে। উৎসমুখ থেকে যারা এসব দেশে পাড়ি দিচ্ছেন, তাদেরকে উৎসমুখে রোধ করা এবং এই পাচার চক্রকে উৎখাত করা। এই তো এখন এটার এই দীর্ঘমেয়াদী সলিউশন কিভাবে পাওয়া যেতে পারে? আপনার কাছে কি সমাধান আছে? এটা মানে আমি না, এটা যারা কাজ করছে তারা সবাই যেটা বলছে, যে দুটো জিনিস আপনি বলেছেন, সেটার জন্য আমি বলতে পারি যে দুটো জায়গা খুবই জরুরি। একটা হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ, এবং সেটার জন্য যা যা করা দরকার, প্রশিক্ষণ থেকে শুরু করে সেটার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, বা কিভাবে আইনটা প্রয়োগ হবে, মানে আইন তৈরি, সেখানে কোন আইনের কথা বলছেন আপনি? মানব পাচার বিরোধী আইন আছে এবং অভিবাসনের জন্য যে আইন আছে, দুটোরই আইন দুটোই নতুন। একটা 2012-তে হয়েছে পাচার বিরোধী আইনটা, আর অভিবাসী আইনটা হচ্ছে 2013-তে। এবং এটা যে বিধিগুলো, সেগুলো খুবই নতুন।
তো এগুলো নিয়ে যারা কাজ করবে এবং প্রয়োগ করবে, আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, এরা নিজেরাও এখনো মানে বুঝে ওঠার চেষ্টা করছেন। তো ওখানে প্রশিক্ষণের জায়গাগুলো দরকার, যে আইন তো আছে ঠিক আছে, কিন্তু সেটা প্রয়োগ কিভাবে করব। আমি বলতে চাই যে সদিচ্ছা সরকারের আছে বলেই মনে করি, কিন্তু সেটাকে প্রয়োগের জায়গাটা কিভাবে করব। আরেকটা হচ্ছে যে এই যে রোধ করার জায়গাটা সচেতনতা, গণসচেতনতা, মানুষের মনের মধ্যে সচেতনতা জায়গা তৈরি করা। রোহিঙ্গাদের ব্যাপারটা একেবারেই আলাদা। তাদের যে মানবিক অবস্থা, তাদের সচেতনতা দিলেও তাদের জন্য ডিফিকাল্ট যে তারা সিদ্ধান্ত ওইটা মেনেই থাকবে। তবে একটা জায়গায় যে হ্যাঁ, যদি যেতে চাও বৈধ পথে যাওয়ার একটা চেষ্টা করা, সেটা অবশ্যই রোহিঙ্গাদের জন্য কঠিন, কারণ তাদেরকে তারা বৈধ কী কাগজপত্র নিয়ে যাবে। আর বাংলাদেশিদের জন্য অবশ্যই, কারণ মালয়েশিয়া যাওয়ার তো আরও অনেক পথ আছে, বৈধভাবে যাওয়ার সরকারি ওয়ে আছে। হ্যাঁ, হতে পারে সেখানে বিলম্বিত হয় কি না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ওয়ে তো আছে। সেই ওয়েটা তাদেরকে শিখিয়ে দেওয়া যে নিয়মতান্ত্রিকভাবে গেলে এই বিপদের জায়গাটা থাকবে না, অন্তত জীবনের ঝুঁকিটা থাকবে না। আমি একটু সাইফুল ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, আমি জনাব ডিফারেন্টলি হক, বলতে মানে চাই, এটা হ্যাঁ, রিপিট উনি যেটা করব না। আমি বলছিলেন। যেটা বলতে চাই যে আমাদের যে মানে এই যে মানুষগুলো, আমাদের জনশক্তি, এটাকে আসলেও আরো ডেভেলপ করতে হবে। আমরা জানি যে প্রতি বছর প্রায় 20 লক্ষ লোক কর্মক্ষেত্রে আসে, এবং তার মধ্যে হয়তো 10 থেকে 12 লক্ষ লোককে অ্যাবজর্ব করা হয় বিভিন্ন ফর্মাল ইনফর্মাল সেক্টরে। কিন্তু অন্যদেরকে এখন মানে যে কোনো প্রশিক্ষণ দিয়ে বা উদ্যোগে কাজ করার সুযোগ করে দিতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে বিদেশে যাওয়াটাই যেন তাদের মুখ্য উদ্দেশ্য না হয়, সেই জন্য প্রচারণা, সচেতনতার দরকার আছে। পাশাপাশি বিদেশে তারা নিরাপদে যেতে পারে সেই জায়গায়ও আমাদেরকে কাজ করতে হবে, বিভিন্ন মার্কেট সার্চ করা। বা এই যে মালয়েশিয়াতে কেন এত লোক কম যাচ্ছে, 4 বছরে মাত্র আমাদের 8,000 লোক গিয়েছে, এটাকে বাড়াতে হবে। কারণ আগে প্রতি বছর 1 লক্ষ করে লোক যেত। এটা হলো একদিক আমাদের দিক থেকে। আর এই রোহিঙ্গার সমস্যা আমাদের সমস্যা নয়, তারপরও রোহিঙ্গাদের ইয়েতে যেন আমরা এই ফাঁদে পা না দিই। কারণ আপনারা জানেন থাইল্যান্ড চাচ্ছে যে এইসব দেশগুলিকে নিয়ে কথা বলার জন্য, মায়ানমার বলে দিয়েছে তারা এই আলোচনা আসবে না। এখন বাকি থাকলো মালয়েশিয়া তো আমরা চাই যে মালয়েশিয়া উদ্যোগ নেই। মালয়েশিয়া দোষারোপ করছে এখন মায়ানমারকে, বাংলাদেশকে, কিন্তু মালয়েশিয়া ভালো করেই জানে তাদের বাংলাদেশিদের দরকার আছে, প্রচুর শ্রমিক তাদের লাগবে। এবং আমরা চাই যে মালয়েশিয়াতেও এই তদন্তটা হোক যে তাদের জঙ্গলে এখন মালয়েশিয়ায় ক্যাম্প আছে কিনা। আমাদের এখান থেকে কর্মসংস্থানের রাস্তা তো খুলে গেছে, নতুন করে লোক নেওয়া হচ্ছে আমরা দেখি। খুব কম। সেখানেই তো দুর্ভাগ্য আমাদের, কারণ এটা মালয়েশিয়া সরকারের একটা ব্যর্থতা আমরা বলবো। তারা 1 লাখ করে লোক নেওয়ার কথা তাদের প্রতি বছর, এবং 10,000-এর একটা ডিমান্ড প্রথম বছরই দেওয়ার কথা যেবার চুক্তি হয়েছিল। সেই জন্য সরকার একটা রেজিস্ট্রেশন করলো, প্রায় 14 লক্ষ লোক রেজিস্ট্রেশন করেছিল, এবং তারা তার থেকে লটারি করে 10,000-কে বেছে রেখেছে। কিন্তু তারপরেও ওখান থেকে ডিমান্ড না আসার কারণে 4 বছর লেগে গেছে আমার এই 8,000 পাঠাতে। তার মানে কি? তার মানে ওখানে একটা চক্র কাজ, উদ্যোগের অভাব আছে। উদ্যোগ না, এখানে চক্র কাজ করছে যাতে এটা ফেলড হয়। জনাব সাইফুল হক, আমাদের শেষ করতে হবে। জি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আসিফ মুনির, আপনাকে ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।